হ্যালো 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 সমস্ত 9 এর স্টুডেন্টসরা, তো তোমাদের জন্য আমি নিয়ে চলে এসেছি এখন তোমাদের সেকেন্ড সামেটিভের জিওগ্রাফির সাজেশন। তো তোমাদের প্রশ্ন সবকিছুই কি শুধু ক্লাস 10 আর ক্লাস 10? আমাদের জন্য কি ম্যাম সাজেশন দেবে না? সেটা কি হতে পারে? তো আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি একদম আলটিমেট গাইডলাইন, যেটা সেকেন্ড সামেটিভের আগে তোমাদেরকে তৈরি করে নিতে হবে। তো বেসিক্যালি আজকে যে প্রশ্নগুলো আমরা এখানে দেখতে চলেছি সেগুলো 3 to 5 মার্কসের শর্ট কোশ্চেন্স নিয়ে কিন্তু আমরা ডিসকাশন করছি না বা আলোচনা করছি না, তোমরা ওয়ান শট নিশ্চয়ই দেখেছো। তো 3 to 5 মার্কসের থাকবে, সবগুলো যে 5 মার্কসেরই সেটা নয়, ওটা 3 মার্কসের, তার সঙ্গে হয়তো আরেকটা অ্যাডিশনে তোমাকে 2 মার্কসের প্রশ্ন দিল, এরকম কিন্তু হবে। তো চলো প্রথমেই আমরা দেখে নেব যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বলবো, প্রথমেই প্রশ্ন যেটা রেখেছি যে পশ্চিমবঙ্গের জলবায়ুতে মৌসুমী বায়ু ও হিমালয়ের প্রভাব। তাহলে মৌসুমী বায়ুর প্রভাব আলাদাভাবে তৈরি করবে এবং হিমালয়ের প্রভাব এটাও কিন্তু আলাদাভাবে তৈরি করবে। 3 মার্কসের জন্যই আমি তৈরি করতে বলবো এবং মৌসুমী বায়ুর প্রভাবটা 3 to 5 এর মধ্যে তৈরি করো। তারপরে মানুষের জীবনে ঋতু পরিবর্তনের যে প্রভাব পড়ে, মানুষের জীবনে ঋতু পরিবর্তনের প্রভাব এটা পড়বে। পশ্চিমবঙ্গের জল সম্পদের যে সমস্যা এবং কিভাবে আমরা জল সম্পদটাকে বাড়াতে পারি বা সংরক্ষণ করতে পারি, ভৌম জলের ব্যবহার, বহুমুখী যে ব্যবহার রয়েছে, এই প্রশ্নগুলো কিন্তু পড়ে নিতে হবে। তারপর আমরা দেখব পশ্চিমবঙ্গের উত্তর ভাগের নদ নদী ও দক্ষিণ ভাগের নদ নদীর বৈশিষ্ট্যের তুলনামূলক আলোচনা, অর্থাৎ উত্তর ভাগের নদ নদী এবং দক্ষিণ ভাগের নদ নদীর পার্থক্য, বা এটা যদি তুমি যখন রেডি করবে যে উত্তর ভাগের নদ নদী এবং দক্ষিণ ভাগের নদ নদীর পার্থক্য, তখন কিন্তু আলাদাভাবে উত্তর ভাগের নদ নদীর যদি বৈশিষ্ট্য আসে লিখে দিতে পারবে, দক্ষিণ ভাগের নদ নদীর যদি বৈশিষ্ট্য আসে লিখে দিতে পারবে। এবং গঙ্গা নদীর গতিপথটা সেটা কিন্তু এখানে একটু দেখে রেখো। নেক্সট যেটা বলবো, পশ্চিমবঙ্গের স্বাভাবিক উদ্ভিদের শ্রেণীবিভাগ করে যে কোনো 2টি ভাগের বর্ণনা দাও। তাহলে স্বাভাবিক উদ্ভিদের শ্রেণীবিভাগে করে যে কোনো 2টি ভাগের বর্ণনা, এটা কিন্তু পড়ো। পশ্চিমবঙ্গের পলিমাটির অবস্থান এবং এটার সংক্ষিপ্ত বর্ণনা। আমরা পলিমাটি কোথায় দেখতে পাচ্ছি, পলিমাটির বৈশিষ্ট্য কি, ল্যাটেরাইট মাটিটাও ভালো করে পড়ে নিও। এবং তারপরে পশ্চিমবঙ্গের যে কোনো একটি ভূপ্রাকৃতিক বিভাগ সম্পর্কে আলোচনা করো। এখানে প্রশ্নটা এরকম ভাবে আসবে যে ভূপ্রাকৃতিগত দিক থেকে আমরা পশ্চিমবঙ্গকে কটি ভাগে ভাগ করছি বলো, এবং তারপর যে কোনো একটি ভাগের বর্ণনা দাও, এবং কোনো কোনো ক্ষেত্রে তোমাদের একটি ভাগ উল্লেখ করেই দিয়ে দিতে পারে। তো স্কুল টু স্কুল ভ্যারি করছে। তো আলটিমেটলি মোটামুটি পশ্চিমবঙ্গ থেকে ব্রড কোশ্চেনের ক্ষেত্রে এগুলোই পড়ে নিও। শর্ট প্রশ্নের ক্ষেত্রে প্রচুর প্রশ্ন আছে, বরেন্দ্র ভূমি কি, তাল কি, তারপর আচ্ছা 3 মার্কসের জন্য এটাও পড়বে পশ্চিমবঙ্গকে যে দামোদর তাকে দুঃখের নদ কেন বলা হতো, ত্রাসের নদী, এই সমস্ত কিছু কিন্তু দেখে নিতে হবে। এবং যেটা বললাম একদম পশ্চিমবঙ্গের প্রশাসনিক বিভাগের দিক থেকে কিন্তু শর্ট কোশ্চেন মেইনলি কিন্তু রেডি করে নিও। তাহলে এটাই হলো আমার দিক থেকে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সাজেশন বলতে পারো, মানে পরীক্ষার জন্য সাজেশন অবভিয়াসলি। এইবার আমরা চলে আসছি আমাদের নেক্সট, মানে এটা দিয়েই আমরা অ্যাকচুয়ালি সেকেন্ড সামেটিভটা আমাদের শুরু হচ্ছে, যে পৃথিবী পৃষ্ঠে কোন স্থানের অবস্থান নির্ণয়। সেখান থেকে অক্ষরেখা কাকে বলে, অক্ষরেখার বৈশিষ্ট্য, দ্রাঘিমা রেখা কাকে বলে, দ্রাঘিমা রেখার বৈশিষ্ট্য, পৃথিবীর যে 3টে তাপমণ্ডল রয়েছে এবং বিশেষ করে ওই ইমেজটা কোথায় কি কতগুলো তাপমণ্ডল রয়েছে টোটাল, সেই সমস্ত কিছু কিন্তু ভালো করে তোমাকে রপ্ত করে নিতে হবে। এটাই বলবো এখান থেকে রেডি করতে। আর কি বলবো, এর পাশাপাশি এখান থেকে কিছু শর্ট প্রশ্ন হয়, সেগুলো কিন্তু একটু ভালো করে রেডি করে নিতে হবে। এই জিনিসগুলো ভালো করে করবে। তোমাদের ম্যাথ থাকবে, ম্যাথটাকেও কিন্তু করতে হবে। প্রতিপাদ স্থানের এখানে এত সময়, তাহলে এই যে কত সময় হবে, ঠিক আছে, যে গ্রিনিচে এত সময়, তাহলে ভারতে কত সময়, এই ম্যাথগুলোও কিন্তু একটু প্র্যাকটিস করে যেও।
নেক্সট আমরা চলে আসবো ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া ও পৃথিবীর বিভিন্ন ভূমিরূপ, এই চ্যাপ্টারের মধ্যে থেকে আমরা চলে আসব। তো প্রথম প্রশ্নে আসব, অন্তর্জাত প্রক্রিয়া ও বহির্জাত প্রক্রিয়ার মধ্যে পার্থক্য লেখো। তাহলে এই প্রশ্নটা তোমরা ফার্স্টে একদম রেডি করে নেবে। এখান থেকে শর্ট প্রশ্ন, ব্রড প্রশ্ন সমস্ত কিছুই মানে কিরকম ভাবে করবে দেখো, যে অন্তর্জাত প্রক্রিয়া কাকে বলে, বহির্জাত প্রক্রিয়া কাকে বলে, এটা তোমরা করলে। এইবার অন্তর্জাত এবং বহির্জাত প্রক্রিয়ার পার্থক্য আমি লিখে দিয়েছি, মানে শুধু পার্থক্যটাই তুমি পড়বে সেটা না, এগুলো সম্পর্কে যখন তুমি পার্থক্য করবে দেখবে এগুলোর সম্পর্কে তোমার জানাও হয়ে যাচ্ছে, তাই না? কিভাবে হচ্ছে সেটাও কিন্তু তোমার জানা হয়ে যাচ্ছে, উদাহরণ জানা হয়ে যাচ্ছে। নেক্সট, আরোহণ, অবরোহণ এবং পর্যায়ন প্রক্রিয়ার পারস্পরিক যে সম্পর্ক, এগুলো কিভাবে একে অপরের মধ্যে, যে এদের মধ্যে রিলেশনটা ঠিক কিরকম, কিভাবে একটার সঙ্গে আরেকটা কো রিলেটেড, সেটা দেখে নেবে। ভঙ্গিল পর্বত, আগ্নেয় পর্বত, স্তূপ পর্বত, ক্ষয়জাত পর্বত, মানে মেইনলি সব রকম পর্বতেরই উৎপত্তি, বৈশিষ্ট্য এবং উদাহরণ তোমাকে মনে রাখতে হবে। উদাহরণ কেন মনে রাখতে হবে? কারণ তোমাকে বলে দেবে যে এইটা একটি ভঙ্গিল পর্বত, ঠিক আছে, বললো হিমালয় একটি ক্ষয়জাত পর্বত, এটি শুদ্ধ নাকি অশুদ্ধ। তাহলে এইরকম মানে প্রশ্ন এখানের এই উদাহরণগুলো থেকে আসবে, যে ভঙ্গিল পর্বত, আগ্নেয় পর্বত, স্তূপ পর্বত, ক্ষয়জাত পর্বত ইত্যাদি। সেই জন্য এগুলোর সবগুলোর ক্ষেত্রে কিভাবে সৃষ্টি হচ্ছে এর বৈশিষ্ট্য উদাহরণ পড়ে নিও। এগুলো বৈশিষ্ট্য ধরো 3 মার্কসের জন্য পড়লে এইভাবে, ঠিক আছে, এই জিনিসগুলো এখান থেকে দেখবে। এবং তারপরে আরো যেগুলো দেখতে হবে সেটা হচ্ছে পাঁচ সংস্থান তত্ত্বের আলোকে ভঙ্গিল পর্বতের উৎপত্তি আলোচনা করো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এবং 3 মার্কসের জন্য প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেঘলাকি, গ্রস্ত উপত্যকা হোস্ট, এই দুটোর পার্থক্য দেয়, ঠিক আছে। তারপর মালভূমি এবং সমভূমির গুরুত্ব, মালভূমিকে আর কি তোমার খনিজ ভান্ডার বলা হচ্ছে, কেন বলা হচ্ছে, পর্বত বেষ্টিত মালভূমি, লাভা মালভূমি সম্পর্কে পড়বে। সঞ্চয়জাত এবং ক্ষয়জাত সমভূমি শ্রেণী বিভাগ করে এর বর্ণনাগুলোর প্রতি কিন্তু একটু খেয়াল করো। তাহলে এটাই হচ্ছে আমার দিক থেকে এই চ্যাপ্টার থেকে বলতে পারো এই মেইন যে জিনিসগুলো পড়ে তোমাকে যেতেই হবে, তুমি স্কিপ করতে পারবে না সেগুলো। এরপর লাস্টলি আমি চলে আসছি আবহ বিকারের ওপর। আবহ বিকারের প্রস্তরচায়ী খণ্ডীকরণ ভালো করে পড়ে নাও, একদম স্কিপ করবে না। প্রস্তরচায়ী খণ্ডীকরণ, ক্ষুদ্রকণা বিসরণ, স্বল্পমোচন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এগুলোর থেকে যে ডাইরেক্ট প্রশ্নই তোমাকে দেবে সেটা না, তোমাকে ঘুরিয়ে প্রশ্ন দেবে। মরুভূমিতে বন্দুকের গুলির আওয়াজের মতন এরকম কেন শোনা যাচ্ছে, এইরকম নানান রকম ঘুরিয়ে তোমাকে প্রশ্ন দেবে। তো এগুলো তৈরি করো। শর্ট প্রশ্নও দেবে এখানে, পেঁয়াজের খোসার মতন খুলে যাচ্ছে, ঠিক আছে, এই ধরনের প্রশ্নগুলো রেডি করবে। জারণ, অঙ্গার যোজন, শিলায় মরচে পড়ছে কেন, কিভাবে পড়ছে, এবং এখানের তোমাদের বিক্রিয়াগুলো যেগুলো রয়েছে এগুলো কিন্তু ভালো করে দেখতে হবে। এবং শুধু এটা না, এগুলোর ইংলিশ টার্মটাও কিন্তু তোমাকে ভালো করে ফলো করতে হবে। তো আবহ বিকার একটা অত্যন্ত ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। এই প্রস্তরচায়ী খণ্ডীকরণ, স্বল্পমোচন, ক্ষুদ্রকণা বিসরণ একদম ভালো করে পড়বে, ঠিক আছে। একদম অত্যন্ত ভালো করে পড়বে। এছাড়াও যান্ত্রিক এবং রাসায়নিক আবহ বিকারের মধ্যে পার্থক্য লেখো। হিউমিফিকেশন সম্পর্কে বেসিক্যালি শর্ট প্রশ্ন হিসেবেই বলছি, বেশি বড় প্রশ্ন হিসেবে নয়। রেগোলিথ মৃত্তিকা সৃষ্টির প্রথম পর্যায়ে সেটা একটু বর্ণনা করো। এইবার মরু অঞ্চলে যান্ত্রিক আবহ বিকার কেন বেশি দেখা যাচ্ছে, আবার এই প্রশ্নটা কিন্তু একটু স্ট্যান্ডার্ড বেসিসে যখন প্রশ্ন আসে তখন কিন্তু এই প্রশ্নটা আসে। এবং মৃত্তিকা কিভাবে সৃষ্টি হচ্ছে বা আবহ বিকারের ফলাফল, এই প্রশ্নগুলো পড়ো। তাহলে এই হচ্ছে বলতে পারো একরকম আমার দিক থেকে তোমাদের জন্য সাজেশন। বেশ সেকেন্ড সামেটিভে বেশ বড়ই বলতে পারি সিলেবাস, একটু বড় হয়ে গেছে সিলেবাসটা তোমাদের জন্য, বাট এখন এরকম ভাবে পড়লে তবেই না ক্লাস 10-এ গিয়ে একদম মানে হ্যাঁ এটা খুবই কম সিলেবাস এরকম মনে হবে, রাইট?
তো এটাই ছিল বলতে পারো আমাদের আজকের ক্লাস 9 এর সেকেন্ড সামেটিভের আগে তোমাদের জন্য আমার তরফ থেকে যে ইম্পর্টেন্ট যে কোশ্চেন গুলো আর কি বলার, যে এগুলো পড়ো, এগুলো ভালো করে দেখো সেগুলো। তাহলে আবহবিকার থেকে এগুলো দেখে নিও, পশ্চিমবঙ্গের থেকে ওগুলো দেখে নিও। তারপর পৃথিবী পৃষ্ঠে কোন স্থানের অবস্থান নির্ণয় সেটাও বললাম, অক্ষরেখা দ্রাঘিমা রেখার পার্থক্য এই জিনিসটাও কিন্তু দেখবে। আর ছিল আমাদের ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া ও পৃথিবীর বিভিন্ন ভূমিরূপ, সেটাও বলে দিলাম। তাহলে মেইনলি এই 4টে চ্যাপ্টারই তোমাদের হচ্ছে। তো যা বলার ছিল, যা গাইডেন্স দিয়ে দেওয়ার ছিল দিয়ে দিলাম, এইবার যা করার তোমাদেরকেই কিন্তু করতে হবে। তো সববার দারুণ এক্সাম হবে, খুব ভালো এক্সাম হবে। তো যেমনটা জানো, বেস্ট অফ লাক নয় কি বলবো, ব্রেক আ লেগ। চলো, থ্যাংক ইউ তোমাদের সকলকে, টাটা।